Hello friends, welcome to another brand new episode of Old School Bits. As always আপনাদের সাথে আছি আমি জেনিফা এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে সমুদ্র। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ফার্স্টে রিকোয়েস্ট করব যে ব্যান্ডের মেম্বারদের সাথে আমাদের দর্শকদের যদি একটু পরিচয় করে দিতেন। আমি আলতাফ, আমি গান গাই, গান লিখি, গান সুর করি। ওকে। আর আমার ভাই যে জিয়া ভাই, উনি খুব ভালো একজন গিটারিস্ট, অ্যাকুস্টিক। আমাদের ব্যান্ডটা বেসিক্যালি অ্যাকুস্টিক বেসড। তার পাশে ফিলিপস দা পারকাশনে, তার পাশে জামান ভাই, উনিও একজন ভালো অ্যাকুস্টিক গিটারিস্ট। আর তার পাশে বেসিস্ট যে হ্যারিস ভাই, অ্যাকুস্টিক বেস গিটার বাজে। এনারা সবাই এনাদের জগতে এক একজন ভালো মিউজিশিয়ান, মানে নট বিকজ অফ সমুদ্র, তারা তাদের নিজেদের অবস্থানে এক একজন ভালো মিউজিশিয়ানও বটে। ওকে, সো জানতে চাইবো এই সমুদ্রের শুরুটা আসলে কোথা থেকে এবং কিভাবে? সমুদ্রের শুরুটা করি আমি প্রথমে। এটা ছিল 2013 জুন মাসে। ওকে। তো আমরা তিনজন মিলে প্রথম ফর্ম করি সমুদ্র। কেন ফর্ম করলাম সেটা ছিল যে কারণ সমুদ্রের গানগুলো সবগুলো ইউনিক গান, মানে মৌলিক গান, এগুলো কোনো ধার করা বা কাভার সং আমরা করতাম না। তো তখন ওই গানগুলো বাজানোর জন্যে একই মেন্টালিটির কিছু লোক প্রয়োজন, বা এই নতুন গানগুলো কারা বাজাবে, কেন বাজাবে। তো আমাদের ন্যাচারালি প্রয়োজন হলো একটা ব্যান্ড ফর্ম করার, আদারওয়াইজ আমরা কোথায় এই একটা ইউনাইটেড গ্রুপ পাবো। তো তখন একই মনোভাবের আরও দুজন মিলে উই ফর্ম দিস। নামটা আসলে সমুদ্র কেন? কেনর তো কোনো মানে নেই, তাও মানে ব্যাখ্যা দিতে গেলে আমি অনেক কিছু। সমুদ্র একটা সুন্দর নাম, সমুদ্র সাদা, সমুদ্র বিশাল, সমুদ্রের কোনো বাউন্ডারি নেই। আর আমরা যেহেতু কোনো সুরের কোনো বা গানের কোনো নির্দিষ্ট জনরা আমরা ফলো করি না বা আমরা পছন্দ করি না, আমরা চেষ্টা করি সব কিছুই কভার করতে, মানে সব ধারাগুলোকেই কিছু অনুসরণ করতে চেষ্টা করি। আমরা তো মনে পড়ে আমরা নজরুল গীতি গিয়েছিলাম লাস্ট একটা টিভি লাইভে, হ্যাঁ, রামপ্রসাদই গিয়েছিলাম। আমরা আমাদের গান করছি, তারপর আমরা ফোক সং করছি। তো আমরা বলতে চাই না যে আমরা সেগমেন্টটাকে আলাদা করতে চাই না, আমরা টাইপ সং করি না, এটা সেরকমটা আর কি। তো তাই আমরা সমুদ্র নামটা রেখেছি। আর সমুদ্র নামটাও হয়তো সুন্দর নাকি? ইয়া, ইটস আ ভেরি গুড ওয়ান। অলরাইট, সো আমরা ফার্স্ট একটা গানে যাব। কোন গানটি শুনবো? এটা আমাদের প্রথম অ্যালবামের গান। যদি চলে যেতে চাও তবে চলে যাও, শুধু রেখো না হাত কারো হাতে। যদি বলো আমাকে ছেলে বখাটে, তবু মনে নেব অকপটে। যদি চলে যেতে চাও তবে চলে যাও, শুধু রেখো না হাত কারো হাতে। যদি বলো আমাকে ছেলে বখাটে, তবু মেনে নেব অকপটে। তবু পারবো না মানতে, রাখো যদি হাত অন্য কোনো কাঁধে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি দাম নেই তার জগতে। বহু কষ্টের মাঝে আমি মেনে নিতে রাজি আছি আর আবার বেদনা। তবু পারছি না মানতে, কখনোই মনে রেখো অন্য কারোর আনাগোনা। পারি না কেন হাওয়ার মতো নিজেকে বদলাতে, পারিনি তো তাই কোনো ধার করা গান এনে তোমায় শুনিয়ে দিতে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি দাম নেই তার জগতে।
সব কিছু ধীরে ধীরে চলে যায় দূরে সরে, হাওয়ারাও রং পাল্টায়, তবু মেনে নিতে পারি না তো পুরনো টাকার মতো ভালোবাসা কেন হাত বদলায়। পারি না কেন হাওয়ার মতো নিজেকে বদলাতে, পারিনি তো তাই কোনো ধার করা গান এনে তোমায় শুনিয়ে দিতে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি দাম নেই তার জগতে। যদি চলে যেতে চাও তবে চলে যাও, শুধু রেখো না হাত কারো হাতে। যদি বলো আমাকে ছেলে বখাটে, তবু মেনে নেব অকপটে। তবু পারবো না মানতে, রাখো যদি হাত অন্য কোনো কাঁধে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি দাম নেই তার জগতে। সুন্দর একটা গান। ভাইয়া বলছিলেন যেটা ফার্স্ট অ্যালবামের গান, এই গানটার পিছনে যদি কোনো স্টোরি থাকে আমি ছোট্ট করে একটু শুনতে চাই। যদি অনেক পুরনো গানটা, মানে স্টোরি শেয়ার করার মতো অনেক গান রয়ে গেছে সামনে আর কি, সেগুলোও শুনবো, বাট এটা একটু শুনতে চাই। এটার ব্যাপারটা ছিল যে আমরা তো আসলে পারিপার্শ্বিকতাকে নিয়ে গান লিখতে চেষ্টা করি, আমি বেসিক্যালি। তো আমাদের মধ্যে যে সমস্যাটা দাঁড়ায় সেই সমস্যাটা হচ্ছে আমরা খুব সহজে ব্রেকআপ করতে পারি, খুব সহজে প্রেমেও পড়ে যাই, কিন্তু অসুবিধাটা যেখানে দাঁড়ায় সেটা আমরা সহ্য করতে পারি না, মেনে নেওয়ার ব্যাপারটা পারি না। মানে আমার গার্লফ্রেন্ড আরেকজনের কাছে চলে গেল, যতক্ষণ পর্যন্ত চলে গেছে ওইটুক ঠিক আছে, কিন্তু আরেকজনের কাছে চলে যাওয়ার পরে ওইটা আর মেনে নিতে পারছি না, যতটুকু মনে পড়ে আর কি, এরকম আর কি। অলরাইট, সো ভাইয়ের কাছে জানতে চাইবো যে সঙ্গীত জীবনের শুরুটা আসলে কিভাবে এবং প্রথম হাতে খড়ি কার কাছে? আমারটা হচ্ছে ছোটবেলা থেকেই গান গাই, মেজো বোনের কাছে গান শেখা শুরু। আমার বাসায়ও একটা সঙ্গীতের পরিবেশ, বাবা গান বোনেরা গান গাইতেন, তো ওনারাই আমাকে গান গাওয়া শেখান। পরে আমার মা আমাকে নিয়ে যায় ভূপেন হাজারিকার কাছে, বেসিক্যালি যার আমি ফলোয়ার বা যাকে আমি প্রচণ্ড ভালোবাসি, উনিও হয়তো আমাকে ভালোবাসতেন। তো ওনার সঙ্গে আমার বেশ কিছু সময় কাটানোর সৌভাগ্য হয়েছিল, সেটা একটা ছিল বড় ইন্সপিরেশন। ফলে ওখান থেকে মানে আমি বম্বেও গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে, উনি যখন এখানে এসেছিলেন আমার সঙ্গে দেখা হয়েছে বা দেখা করেছেন। তো যখন চলে আসি ওই ব্যাপারটা, ওই লোভটা, গান গাইবার ওই লোভটা আর ছাড়তে পারিনি, যার ফলে আমার গানগুলোই আমার আজও আমি গেয়ে যাচ্ছি। আর ভূপেনের গান তো গাই, আমরা তো কাভার করি। সো আমরা কি এখন আরেকটা গানে যাব? হ্যাঁ, আমাদের কাজ তো আশেপাশের সমাজ ব্যবস্থাকে দেখা, আর কিছুটা ওইখান থেকে চুরি করে, রসদগুলো চুরি করে গান লেখা। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে একটা পাড়ার বাংলাদেশে যেটা হয়, যে আমাদের বয়সী বা আমাদের ছোট যারা বয়সী লোকজন, ওদের খুব একটা কাজকর্ম থাকে না, মানে ওরা নর্মালি চাকরি পায় না, ব্যবসা করার টাকা নেই, কেউ হয়তো আমাদের মতো গানও করতে পারছে না, তো কিছু না কিছু তো করতে হবে। আবার তাদের চরিত্রও ভালো, লোকজনও তারা ভালোই আছে। সমস্যা একটাই, তারা বেকার। সমস্যা একটাই যে তারা সবাই মানে তাদের সবার মধ্যেই প্রেম বা ভালোবাসা কিছু একটা অবস্থান করে। তো এইরকম একটা গ্রুপকে নিয়ে গান লেখা, যারা কিনা পাড়ার একদল বখাটে ছেলে না, একদল ভালো ছেলে, যারা কিনা প্রতিদিন ওই পাড়া দিয়ে একটা হেঁটে যাওয়া মেয়ের দিকে তাকিয়ে থাকে, এবং সবার মনে একই স্বপ্ন, প্রতিদিনই প্রেমে পড়ে। হ্যাঁ, প্রতিদিনই প্রেমে পড়ে, এবং ওই মেয়েটাকে নিয়ে প্রতিযোগিতা, এবং যেটা অহরহ আমাদের মধ্যে হচ্ছে। স্পেশালি ফিলিপদার বাসা কোথায়? পুরান ঢাকায়। পুরান ঢাকার অলিতে গলিতে তো এরকম প্রচুর, হয়তো আপনাকে নিয়েও আপনার গলিতে এরকম প্রচুর ছেলে পেলে তাকিয়ে থাকে। তো দেখা যাক এই গানটাই। ওকে, তো শুনে আসি গানটি আমরা। নিশ্চয়ই। ওকে। গলিটা যেখানে শেষ
তার একটু আগেই হাতের ডানে 10 পা গেলে আছে তোমার বাড়ি। গলিটা যেখানে শেষ তার একটু আগেই হাতের ডানে 10 পা গেলে আছে তোমার বাড়ি। গলির ভেতরে সারাক্ষণ তাই আমাদের পায়চারি। আমরা তো ভাই একই সাথে সবাই তোমার ভক্ত। সম্বল আছে বিশাল হৃদয়, সমস্যা বেকারত্ব। গলিটা যেখানে শেষ এদিক সেদিক কিছু হয়ে গেলে সুযোগে থাকি আজকাল। আসছে না কেন, আসবে কবে বিরোধী দলের হরতাল? বন্ধ হবে দোকানপাট, গলিটাও রবে ফাঁকা। চলবে ক্রিকেট গলির মাঝেই বাহানা তোমায় দেখা। আমরা তো ভাই দিনের শেষে একই স্বপ্ন দেখি, শুধু তোমার ক্ষেত্রে আমরা একে অন্যের প্রতিযোগী। গলিটা যেখানে শেষ কত লোকই দেখো ব্যস্ত আজকে চাকরি ব্যবসা নিয়ে। কেউ বা আবার থামাচ্ছে মাথা রাজনীতিটাকে নিয়ে। আমাদের তো মাথাই নেই, মাথা ঘামাবো কি? মাথা মন জুড়ে শুধুই তোমাকেই দেখি। গলিটা যেখানে শেষ তার একটু আগেই হাতের ডানে 10 পা গেলে আছে তোমার বাড়ি। গলির ভেতরে সারাক্ষণ তাই আমাদের পায়চারি। আমরা তো ভাই একই সাথে সবাই তোমার ভক্ত। সম্বল আছে বিশাল হৃদয়ে, সমস্যা বেকারত্ব। গলিটা যেখানে শেষ, গলিটা যেখানে শেষ, গলিটা যেখানে শেষ, গলিটা যেখানে শেষ। সুন্দর আরো একটা গান শুনলাম আমরা। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমরা আবারও আড্ডায় ফিরবো, আরো গান শুনবো। ভাইয়ার কাছে জানতে চাইবো, প্রথম দিকে যখন ব্যান্ড ফর্ম হলো, তারপর আসলে তখন প্র্যাকটিস কিভাবে করতেন, সবাই মিলে টাইম কিভাবে অ্যারেঞ্জ করতেন বা কোথায় প্র্যাকটিস করতেন? আচ্ছা, এই ব্যাপারটা একটা মজার ব্যাপার। মানে আমরা বেশি দিন হয়নি আমরা ফর্ম করি, তো নর্মালি সবার মতোই আমরা প্র্যাকটিস প্যাড ভাড়া করি, ওখানেই প্র্যাকটিস করতে যেতাম। তো ফরচুনেটলি আমরা আমাদের নিজেদের প্যাড আর স্টুডিও আমরা বানিয়ে ফেলেছি, মানে আমাদের অলমোস্ট শেষ কাজ আর কি। তো এখন আমরা ওখানেই প্র্যাকটিস করি। সমুদ্রের প্র্যাকটিস প্যাডই হয়ে থাকে। সেই প্রথম দিকে যখন প্র্যাকটিস করতেন বললেন যে স্টুডিও ভাড়া নিয়ে করতেন, তখন কি এরকম হয়েছে যে সাপোজ একদিন স্টুডিও মানে বুক করলেন বা যে দেখলেন স্টুডিও আসলে খালি নেই, বা এমন কি কোনো মজার স্মৃতি আছে যেটা এখন মনে পড়ছে? মানে এইটা তো অভিযোগের কথা, এরকম তো এগুলো রাগের কথা, ক্ষোভের কথা। আমরা বা কোনো মজার কোনো স্মৃতি প্র্যাকটিস প্যাডে আমি শুনবো। এইটা ঠিক মজার কথা কিনা জানি না, কিন্তু একটা ছোট্ট ঘটনা আমরা শেয়ার করতে পারি। সেটা হচ্ছে, মানে একটা জোর যার মুল্লুকতার বলে একটা কথা আছে পৃথিবীতে। তো আমরা যখন প্রথম দিকে স্টার্ট করি ব্যান্ডটা, তখন আমরা গুলশানে একটা প্র্যাকটিস প্যাডে আমরা প্র্যাকটিস করতে যাই। বুকিং দেওয়া ছিল, সব কিছু ছিল রেডি। তো আনফর্চুনেটলি আমাদের কেউ চেনে না তখন। মানে আমরা বুকিং করেছি সমুদ্র কোন কে ব্যান্ড কে চেনে। তো আমরা গিয়ে দেখি যে ওইখানে কিছু অন্য ব্যান্ডের লোকজন এসে সুন্দর করে ঢুকে পড়ছে। তো আমরা বললাম ম্যানেজারকে যে আমাদের তো শিফট নেওয়া ছিল, আমরা কি করব? বলে যে না, এখন তো আমি সো সরি, এটা একটু ইয়ে করেন, একটু বসেন। বসতে অলমোস্ট 1 ঘন্টার বেশি। তারপরে আমাদেরকে সেই দিন দিল না, টাকাটা ফেরত দিয়ে দিয়েছিল যদিও। তো ওই ব্যাপারগুলো ঠিক মেনে নেওয়াটা অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। মানে আমরা জীবনে ওখানে যাইনি, আর যাবো। অলরাইট, সো ভাই আমরা আরেকটা গানে এখন যাব। কোন গানটি শুনবো? এই গানটা ছিল আমার অ্যালবামের একটা সোলো অ্যালবামের গান, যেটা মোটামুটিভাবে এই শহরে পরিচিত। গানটার নাম হচ্ছে জুতো। মানে এই গানটা বেসিক্যালি ছিল একটা ছেলেকে নিয়ে লেখা, কোনো মেয়েকে নিয়ে না। তো ওই ছেলেটার ক্যারেক্টার নিয়ে, যে এরকম একটা ছেলে আমাদের আশেপাশেই হয়তো ঘোরাফেরা করে,
তো গানটা শুনলে বুঝতে পারবেন আসল ব্যাপারটা কি। শোনাই, শুনে আসি গান। জুতো জোড়া পড়েছো বোঝা যাচ্ছে দামি, কি যেন বলে তার নাম জর্জিও আরমানি। এক কানেতে কানের রিংটা নাই কি তার নাম, কোটটা তোমায় মানিয়েছে ভারী বেলটা লুই বুটান। সবই আছে তোমার সাথে গাড়িটিও জ্যাগুয়ার, শুধু নিজেও জানো না পাওনি মনটি নিজেরই প্রেমিকার। জুতো জোড়া পড়েছো বোঝা যাচ্ছে দামি, কি যেন বলে তার নাম জর্জিও আরমানি। ভালোবাসা যদি কেনা যেত জানি তুমি তা চাইতে না, হয়তো সব আছে বলে তোমার এখন ভালোবাসা লাগে না। ভালোবাসা শুধু তোমার কাছে বিছানার চুম্বন, সাথে ব্লু লেভেল টাকিলার গ্লাসে লেবু দেয়া লবণ। জুতো জোড়া পড়েছো বোঝা যাচ্ছে দামি, কি যেন বলে তার নাম জর্জিও আরমানি। পারফিউমে মোড়া তোমার মাথা থেকে পা, তোমার আসল গন্ধ পাচ্ছে না তাই তোমার প্রেমিকা। প্রেমিকাও তার দু চোখ থেকেছে মাস্কারার রঙে, তুমিও খোঁজনি চোখের তারায় ভালোবাসার মানে। ভাবছো তুমি এই তো ভালো, এভাবেই চলুক। কি হবে খুঁজে প্রেমের রংটা লাল নীল না হলুদ। জুতো জোড়া পড়েছো বোঝা যাচ্ছে দামি, কি যেন বলে তার নাম জর্জিও আরমানি। এক কানেতে কানের রিংটা নাই কি তার নাম, কোটটা তোমায় মানিয়েছে ভারী বেলটা লুই বুটান। সবই আছে তোমার সাথে গাড়িটিও জ্যাগুয়ার, শুধু নিজেও জানো না পাওনি মনটি নিজেরই প্রেমিকার। বেশ সুন্দর আর বেশ মজার একটা গান ছিল, খুব ভালো লাগলো। ভাইয়ের কাছে জানতে চাইবো যে ফার্স্ট অ্যালবাম করার অভিজ্ঞতাটা, ফার্স্ট টাইম যখন আপনি অ্যালবাম নিয়ে কাজ করছেন, যখন আপনি রেকর্ডিং এর জন্য আগাচ্ছেন, মানে সবকিছু সিচুয়েশনটা কি ছিল আসলে তখন? কারণ ফার্স্ট টাইম সবকিছুতেই মনে হয় একটু নার্ভাসনেস। এবং এইখানে আগেই বলে রাখি, মানে আমরা যারা এখানে বসে আছি ওরা কিন্তু সবাই ছোটবেলা থেকেই মিউজিক করছি, মানে কেউ হুট করে চলে আসা লোক নয় এই জায়গাটাতে। তো ফার্স্ট অ্যালবামটা আমার বের হয় অনেক আগে, 2002-তে। তো ওটা ছিল সোলো অ্যালবাম। তারপরে 2007 ওটাও ছিল সোলো অ্যালবাম। তারপরটাও সোলো অ্যালবাম। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যখন আমরা সমুদ্র ব্যান্ড ফর্ম করি 2013-এ, তখন স্বপ্নচূড়া 4 বলে একটা পপুলার অ্যালবাম বাংলাদেশে রিলিজ হয়, যেটার অ্যারেঞ্জার ছিল আমাদের টনি ভাই ব্ল্যাকের। তো আমাদের একটা গান শুনে, ওই গানটা আনফর্চুনেটলি আজকে গাওয়া হবে না, তো একটা গান শুনে উনি ওটা পিক করে, এক কাপ চা। তো তারপরে ওটাই ছিল আমাদের ব্যান্ডের প্রথম মিক্সড অ্যালবাম। যদিও এখন আমরা ব্যান্ডের অ্যালবাম নিয়ে কাজ করছি, খুব শিগগিরই এটা শেষ হয়ে যাবে, কিন্তু ওই সুযোগটা একটা বড় সুযোগ ছিল আর কি আমাদের জন্য।
আমরা ওই রকমটাভাবে হোঁচট খাইনি, মানে কোনো জায়গায় চলার সময় যে বড় একটা ব্লাফ খেয়ে বসলাম বা বড় কোনো জায়গায় গিয়ে একটা ধরা খেয়ে বসলাম, ওটা হয়নি আমাদের। তবে হ্যাঁ, স্ট্রাগল করতে হয়েছে বা এখনও করছি। ওকে, বলছিলেন ফার্স্ট অ্যালবাম হচ্ছে 2001 or 2 ওটা আমার সোলো অ্যালবাম। অলরাইট, সো যখন রেকর্ডিং এর জন্য স্টুডিওতে গেলেন, ফিলটা কেমন ছিল আসলে? ফার্স্ট টাইম রেকর্ডিং এর জন্য দাঁড়ানো এবং সেই এনভায়রনমেন্ট কেমন লাগছিল? যদিও ভুলে গেছি, কারণ তারপরে প্রচুর গান রেকর্ড করা হয়েছে অ্যালবাম বাদেও, কারণ বেশ কিছু জিঙ্গেলও আমি করি টেলিভিশনের, বেশ কিছু একটা দুটো সিনেমার গানও করেছি। তো রেকর্ডিংয়ের এক্সপিরিয়েন্সটা আসলে ভুলে গেছি, মানে প্রথমে যা গাইতাম তা মনে হতো এটাই বোধহয় ভালো, এটাই কি যেন গেয়ে ফেলেছি। কিন্তু অনেক কিছু শিখেছি ধীরে ধীরে, মাইক্রোফোনের ডিস্টেন্স কতটুকু থাকা দরকার, থ্রোয়িংয়ের স্টাইল কী হবে। তো আসলে প্রথম ব্যাপারগুলো মানুষ ভুলে যায়, মানে সময়টা ঢেকে দেয় সব কিছু। সো ভাই আমরা আরেকটা গানে যাই, কোন গানটা শুনবো এখন? এই গানটা আজকে আমরা কিছু নতুন গান গাইবো আপনাদের এখানে, মানে নতুন অ্যালবামের গান যেগুলো অলরেডি মার্কেটে আসেনি, এগুলো আনরিলিজড, কিন্তু আমরা রেকর্ড করছি। এই গানটার নাম হচ্ছে বৃষ্টি। বৃষ্টিটা কেন এত ঠান্ডা, এই গানটা গাচ্ছি, শুনে আসি গানটা। বৃষ্টিটা কেন এত ঠান্ডা, রাত ভর খোলা ছিল জানলা, কষ্টটা উষ্ণ বুকে জমা, ভেজা চোখ শুকিয়ে গেছে কান্না, ভেজেনি মন বৃষ্টিতে, ভিজেছে সস্তা মদে, কাগজে মোড়া নিকোটিন শুধুই সান্ত্বনা। বৃষ্টিটা কেন এত ঠান্ডা, রাত ভর খোলা ছিল জানলা, কত শরীর আঘাতে, বুলেটে নয় চুমুতে, হে আসে স্মৃতির তীর সুনামিতে, ও ঠোঁটে ঠোঁট শুধু নয়, বাধা ছিল মস্তিষ্ক হৃদয়ে, বিচ্ছেদে আবির্ভাব এ অসময়ে, উষ্ণতায় গলেনি তার মনটা, অশ্রুতে ভেজেনি তার চোখটা, ভেজেনি মন বৃষ্টিতে, ভিজেছে সস্তা মদে, কাগজে মোড়া নিকোটিন শুধুই সান্ত্বনা। বৃষ্টিটা কেন এত ঠান্ডা, রাত ভর খোলা ছিল জানলা,
নেশা দৃষ্টিতে ফিরে দেখা অতীতে খুঁজে যাওয়া ভালোবাসা নাকি ঘৃণা এই কি সেই নষ্ট নীল বুকের পাঁজর অস্থির ভেজাবে কি বৃষ্টি জল যন্ত্রণা অশ্রুতে বেজেনি তার চোখটা উষ্ণতায় গলেনি তার মনটা ভেজেনি বৃষ্টিতে ভিজেছে সস্তা মদে কাগজে মোড়া নিকটিন শুধুই সান্ত্বনা বৃষ্টিটা কেন এত ঠান্ডা রাতভর খোলা ছিল জানলা। বেশ সুন্দর আরো একটা গান শুনলাম আমরা। ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই গানটি আসলে এই গানটির যে কথাগুলা কিভাবে আসলো মাথায় বা কোত্থেকে আসলে আইডিয়াগুলো নিয়ে গানটা লেখা? এগুলো আমাদেরই কথা, আমাদের মনের কথা, আমাদের আশেপাশেরই কথা। এমন নয় যে খুব দুর্লভ কিছু আমি নিয়ে হাজির করেছি, তা না। এগুলো খুবই সাধারণ কথা, আমার মতো আপনার মতন বা আরও 10টা ছেলের মতন ওদের বুকের মধ্যে যেই কথাগুলো জমা আছে সেই কথাগুলোই। আমি আবারও বলছি যে আমাদের কাজ কিন্তু আশেপাশের ইট কাঠ পাথর থেকে এক একটা বিষয় বের করা। এর মানে এই না যে আমি সেম ফিলিংয়ে আমি গানটা সুর করেছি বা আমি গানটা লিখে ফেলেছি, তা না। এটা পুরোপুরি আমার কৌতূহল থেকে এই গানগুলোর উৎপত্তি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যখন আমি সুর করি, আমি কথা লিখি, তো এই গানগুলোকে একটা সুন্দর স্ট্রাকচারে কিন্তু দেয় এই লোকগুলো। মানে এগুলোর কম্পোজিশন বা আমি যখন বানাই তখন আমি তো একটা নর্মাল কর্ডে গিটারে জাস্ট গানগুলো গেয়ে ফেলি। তো ওইগুলোকে অলঙ্কৃত করার জন্য, একটু সুন্দর, একটু মেকআপ করার জন্য, একটু টাচ দেওয়ার জন্য তারা এটাকে এই গানটা নিয়ে একটা মেমোরি শেয়ার করি। তো একদিন আমরা গানটা নিয়ে কাজ করছি প্র্যাকটিসে, তো হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি। ওকে, বাহ, বৃষ্টির গান নিয়ে কাজ করছেন আর বৃষ্টি, ওকে, এটা খুবই একটা মজার একটা ব্যাপার আসলে। হ্যাঁ, আমাদের স্টিকটা আমরা ইউজ করি কিন্তু এই কারণেই, এটা একটা অ্যাকোস্টিক বৃষ্টি রেইন স্টিক। ওকে, অলরাইট। সো ভাইয়া, আমরা আবারও আড্ডায় ফিরবো। ভাইয়ার কাছে জানতে চাইবো যে অনেক কনসার্ট করা হয়, এমন কি কোনো মজার স্মৃতি আছে কনসার্ট নিয়ে যেটা এখন আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছেন? মজা পাবেন কিনা বলতে পারি না, কিন্তু আমার ছিল জীবনে সেটা খুব মজার একটা ব্যাপার। তখন ব্যান্ডটা এত বড় ছিল না, আমি মিস করি যে লোকটাকে। ওই লোকটার নাম হচ্ছে শিহাব ভাই, মানে গিটার বাজাতেন। হ্যাঁ, আমাকে বেশ কিছু জিনিস শিখিয়েছিলেন। তো ওই লোককে নিয়ে আমি একটা কনসার্ট করতে যাই, এটা আপনাদের শোনা দরকার। কনসার্ট করতে যাই, তো আমার সঙ্গে একজন ড্রামার পুরনো, এবং উনি তো যেই স্পটে আমি কনসার্ট করতে গেছি সেই স্পটে উনি যাবেন না। মানে স্পটে গিয়ে উনি বলছে আমি বাজাবো না। কেন? তা আমি বলি ভাই চলেন, কোনো সমস্যা নেই, আমার সঙ্গে চলেন। তো আমার সঙ্গে যিনি ড্রামার উনিও বলতেছেন চলো, কি হয়েছে, মানে সমস্যা কি? বলেন না, এইখানে মানে গান শুনে পরে আগে জুতা মারে, মানে এইরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, মানে উনি ওনার আগের এক্সপেরিয়েন্স থেকে কথা বলছেন। এক্সপেরিয়েন্স থেকে উনি বলছেন যে এখানে আগে জুতা মারে ভাই, আপনি কি গাইবেন আগে ওরা পরে শুনবে সেটা, আগে জুতা মারবে। তো আমার ছিল লাইফ ওটা একটা চ্যালেঞ্জিং শো, যে না আমার ওই জুতাটা খেতে হবে, মানে আমি চাচ্ছি ওই জুতা মারটা খেতে। তারপরে যদি তাদেরকে আমি কনভিন্স করতে পারি, তারপরে যদি আমি কনভিন্স করতে পারি, তাহলে আমি হয়তো গানটা চালিয়ে যেতে পারবো। এরপরে মনে জুতা কেনার পরবর্তীতে কি সেরকম না। ওই কনসার্টে জুতো গানটাও গাইছিলাম, এটা আমার মনে আছে। কিন্তু ওই কনসার্টটা আমাদের অনেক জমেছিল, অনেকই জমেছিল। একটা মেমোরেবল শোর কথা বলতে চাই, সেটা হচ্ছে গুলশান 2 6 সিজনস। আচ্ছা, হ্যাঁ, ওইখানে ওইটা ছিল একটা মজার শো। এই কারণে ওনারা মজা পাচ্ছেন কারণ আমাদের মাননীয় সংস্কৃতি মন্ত্রী উনি স্টেজে চলে এসেছিলেন, এত ছোট একটা ব্যান্ডের গান শুনে উনি যখন চলে এসেছিলেন স্টেজে, সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া। গান চলছে এই অবস্থায় সে, মানে উনি স্টেজে উঠে তোমাদের নাম্বার দাও। আচ্ছা আচ্ছা, সেটা অনেক মজার ব্যাপার ছিল আর কি। তাহলে আমরা আরেকটা গান শুনি। হ্যাঁ নিশ্চয়ই, আমরা শুনবো একটাই আমাদের ধার করা গান,
যেটা আমরা বারবার করে বলছিলাম, আমরা কিন্তু মৌলিক গান গাইতে বেশি পছন্দ করি। ধার করা গান মানে এই গানটা আমরা রেকর্ড করেছি বিখ্যাত বাউল জালালউদ্দিনের। এই গানটার একটা সুন্দর মিনিং আছে। সৃষ্টিকর্তা যাদেরকে তৈরি করেছেন উনি এতই ভালোবাসা দিয়ে তৈরি করেছেন, উনি চান না তার কোনো না কোনো সৃষ্টি নরকে বা দোজখে নিক্ষিপ্ত হোক। তো এরকম একটা মজার থিম নিয়ে গানটা রচিত হয়েছিল। আমরা গানটা নিয়ে আসি আমার এলাকা থেকে, যদিও গানটা সিলেটের। শুনুন, শুনে আসি। সুরত বানাইছে মাওলায় রূপ মিশাইয়া আপনার, এ সুরত তো চোখে যাবে যে বলে সে গুনাহগার। ই সুরত বানাইছে মাওলায় রূপ মিশাইয়া আপনার, সুরতের মাঝে তুমি আছো তোমার কাজে। আতম বানাইলা কি বললে তুমি, লীলা বোঝা হলো বার। মানব দেহেতে খোদা দম থাকিতে না হবে জুদা, মানব দেহেতে খোদা দম থাকিতে না হবে জুদা, মানব দেহেতে খোদা দম থাকিতে না হবে জুদা। কে বা আদম কে বা খোদা, কে করিবে কার বিচার। কি সুরত বানাইছে মাওলায় রূপ মিশাইয়া আপনার, দেখিলাম দুনিয়া ঘুরে দুই সুরত না এক মিল করে, লক্ষ কোটি আকার ধরে তুই সাজিলি নিরাকার। এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো গো তারে, হয় না কি হয় সেই আকারে বেহুদা রূপে আপনার। কি সুরত বানাইছে মাওলায় রূপ মিশাইয়া আপনার, যে ডুবছে ওই রূপের শানে কালির লেখা আর কি মানে। যে ডুবছে ওই রূপের শানে কালির লেখা আর কি মানে। জালালউদ্দিন জালালউদ্দিনে জীবনে সার বুঝেছে একাকার। মিশাইয়া আপনার, মাওলা ও
গানটা আসলে বেশ সুন্দর। ভাইয়ার কাছে এখন জানতে চাইবো যে সমুদ্রের রিসেন্ট ব্যস্ততা কি নিয়ে ব্যস্ত আছে সমুদ্র? যেটা বলছিলাম যে আমরা এখানে আসলাম যে এটাও আমাদের ব্যস্ততার একটা পার্ট নিশ্চয়ই। তো আরেকটা প্রধান কাজ হচ্ছে আমাদের অ্যালবামের কাজ চলছে। আমরা ব্যস্ত ছিলাম, আমরা শুধু প্রোগ্রাম করতে আর অ্যালবাম নিয়ে নয়, আমরা বলছিলাম আমরা একটা স্টুডিও তৈরি করেছি নিজেরা, স্টুডিও কাম প্র্যাকটিস প্যাড, অলমোস্ট শেষ, মানে আর একটু 1-2 দিন হয়তো বাকি আছে। তো সব মিলিয়েই আমরা মোটামুটিভাবে আপাতত ব্যস্ত। আমাদের শো পরশু দিনও আছে, তারপরে আমরা রেগুলার টিভি লাইভগুলো করে যাচ্ছি। হ্যাঁ, তো সেগুলো ব্যস্ততার পার্ট আর কি এক একটা। আর রিসেন্ট অ্যালবাম নিয়ে অ্যালবামের কাজ চলছে যেটা বলছিলাম, মানে আমরা যে নতুন গানগুলো গাইলাম, যেটুকু বাকি ওগুলো আমাদের নতুন স্টুডিওতে করে আমরা ছেড়ে দেব। আর যেই গানগুলো আজকে গাইলাম, এমনকি এখনো যেটা গাইবো ওটাও আমাদের এই অ্যালবামেরই গান, মানে নতুন একটা গান, আনরিলিজড ট্র্যাক। সো আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমার মনে হয় গানটা শুনে আসা উচিত। হ্যাঁ, তো গানটার কথা কি কিছু বলবো? অফ কোর্স প্লিজ। গানটার ব্যাপার এইরকম জায়গা থেকে যে একটা মানুষ অলরেডি স্বর্গে চলে গেছে। আচ্ছা, তো স্বর্গে সবকিছুই আছে, একটা ব্যাপার নেই। কি ব্যাপার সেটা জানেন? সেটা হচ্ছে প্রেম। আচ্ছা, ওকে। স্বর্গে সব রকম ভোগ বিলাসিতা সবকিছুই আছে, প্রেম নেই। তো সেইখানে থেকে তার মনোভাব কি হতে পারে আমরা এই গানটার মধ্যে একটু এক্সপ্রেস করতে চেয়েছি। অলরাইট, মনে হচ্ছে গানটা বেশ সুন্দর হবে। শুনে আসি গানটি আমরা। হাজার সুন্দরীর মাঝে বসে আছি একা, তবু মনে পড়ে বারবার পৃথিবীর কথা। চারপাশে আছে সবই, নেই শুধু তুমি, অর্থহীন স্বর্গতে নেই তোমার দেখা। এ যদি হয় কোনো স্বর্গ, তবে স্বর্গ চাই না, প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না। ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার আঁচল খুঁজি, একবার সে বলে যাও কেউ আমায়, পৃথিবীতে বেঁচে আছি। প্রেমটা কি আসলে আপেক্ষিক? প্রেমটা কি আসলে আপেক্ষিক? পৃথিবীতে আছে স্বর্গ অন্যদিক, তবু কেন সেই প্রেমটাই কাঁদায় স্বর্গ সুখের মাঝে? সুখ বলে কিছু আদৌ পাচ্ছি কিনা, প্রেম যদি নাই বাঁচে। এ যদি হয় কোনো স্বর্গ, তবে স্বর্গ চাই না, প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না। ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার আঁচল খুঁজি, একবার এসে বলে যাও কেউ আমায়, পৃথিবীতে বেঁচে আছি। অমরত্বের লোভেই সবাই ঘুরি, অমরত্বের লোভেই সবাই ঘুরি, ঘুড়ির মতোই উড়তে চেষ্টা করি, অবশেষে নাটাইয়ের সুতো ছিঁড়ি, জানোয়ার হয়ে স্বর্গে প্রবেশ করি। এ যদি হয় কোনো স্বর্গ, তবে স্বর্গ চাই না, প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না। ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার আঁচল খুঁজি, একবার এসে বলে যাও কেউ আমায়, পৃথিবীতে বেঁচে আছি।
গানটা অবশ্যই আমাকে বলতে হবে, বেশ সুন্দর একটা গান। ওকে, সো ভাই আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আছি। ফার্স্টে আমি আপনাদেরকে থ্যাংক ইউ দিব, যে বলছিলেন খুব ব্যস্ত ছিলেন, ব্যস্ততার মাঝে এসে আমাদেরকে সময় দেয়া, আমাদের দর্শকদের সময় দেয়া এবং আমাদের এত সুন্দর সুন্দর গান শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং যাওয়ার আগে আপনার ফ্যান এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আগেই বলে দিচ্ছি যে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের মতো একটা ব্যান্ডকে আপনারা এত পপুলার একটা প্রোগ্রামে নিয়ে এসেছেন। প্রোগ্রামটা আমরা রেগুলার দেখি। হ্যাঁ, প্রোগ্রামটা আমরা রেগুলার দেখি। আমরা আমরা যে সমস্ত ব্যান্ড শুনে মানে মিউজিকের প্রতি ইনফ্লুয়েন্স আমাদের আসছে এই শোটাই জন্য দেখি, ওই সমস্ত ব্যান্ড এখানে আসে। দারুণ দারুণ কিছু ব্যান্ড আসে যারা আমাদের আইডল আসলেও। কিন্তু হ্যাঁ, তো আমরা ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই যে হয়তো আমরা এমন কিছু করে আপনাদেরকে দেখাতে পারবো যাতে আমরাও একসময় এই দেশে সঙ্গীতের জগতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো অনেকদিন। তো আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভক্তরা ভালো আমাদেরকে আপনাদের মতো মানুষেরা সুযোগ করে দিন যেন সুন্দর করে গান গেয়ে যেতে পারি। এবং বিধাতার কাছে, আল্লাহর কাছে একটাই অনুরোধ যে আমাদেরকে গান গাইবার তৌফিক দান করুন। থ্যাঙ্কস ফর ইউর বিউটিফুল স্পিচ। ফ্রেন্ডস, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড নাও ইটস টাইম টু সে গুড বাই। দেখা হবে নেক্সট উইক, সেম টাইম সেম চ্যানেল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এনটিভির সঙ্গেই থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।